ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যে কোনো মুহূর্তে আবারও শুরু হয়ে যেতে পারে রক্তক্ষয়ী সংঘাত। আমাদের অনুসন্ধান বলছে তেমনটাই। তবে এই ঘটনায় একটা জিনিস প্রমাণ হয়েছে, ভারত যে আসলেই একটা ভীতু রাষ্ট্র সেটা সবার কাছেই কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। ভারতের সেই অপারেশন সিন্দুর ততক্ষণই টিকে ছিল যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান কিছু বলেছে। যেই না পাকিস্তান শুরু করলো তাদের অপারেশন বুনিয়ান ভার্সুস, তখনই কিন্তু ভারত ম্যাও ম্যাও করে লেজ গুটিয়ে পালাতে শুরু করলো। কিন্তু আমাদের এখনো সচেতন থাকতে হবে, পাক ভারত যুদ্ধ যদি পুরোদমে শুরু হয়ে যায় তবে এই যুদ্ধের অংশ না হয়েও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের সাধারণ জনগণ। তবে এই যে যুদ্ধের শুরুটা হলো, এখানে কিন্তু এখন পর্যন্ত ক্ষতিটা ভারতেরই বেশি হয়েছে। হয়তোবা নিহতের সংখ্যা পাকিস্তানের কিছুটা বেশি, কিন্তু ভারতের যে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পাকিস্তানের তুলনায় অনেক বেশি। যে রাফায়েল নিয়ে তারা অনেক বেশি গর্ব করত, সেই রাফায়েলের 3টা কিন্তু ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভারতের অনেক ড্রোন ধ্বংস হয়েছে, বেশ কয়েকটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং অনেক সৈন্য মারা গেছে। তো নিজেরা যেচে যে হামলা শুরু করলো ভারত, তার ক্ষতিটা কিন্তু ভারতেরই বেশি হয়েছে। আজকে আপনাদেরকে একদম পই পই করে পুরোটা হিসেব দিয়ে বুঝিয়ে দিব। তবে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলে রাখি, এই যে কাশ্মীর হামলা থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত যা যা করেছে এর পুরোটাই ছিল সাজানো নাটক, অর্থাৎ পূর্ব পরিকল্পিত, যেখানে কোনো দোষ না করেও দোষী হতে হয়েছে পাকিস্তানকে। এবং এখানে নাচের গুরু একজনই, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। মূল ঘটনায় ঢোকার আগে 2019 সালের 19 অক্টোবরের বিবিসি বাংলার একটি প্রতিবেদন দেখতে চাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যেটা আপনাদের অনেকের সামনেই এসেছে, যার হেডলাইন ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ 2025 সালে 12.5 কোটি লোকের প্রাণহানি, যুক্তরাষ্ট্রের গবেষণা। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 6 বছর আগে করা প্রতিবেদনে বলা হয়েছিল 2025 সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে, এবং সেই ঠিক 25 সালেই ঘটনা শুরু হলো। এবং এই ঘটনা নিয়ে সবচেয়ে কনসার্নিং বিষয় যেটা, সেটা হচ্ছে এই প্রেডিকশন করেছিল কারা জানেন? যুক্তরাষ্ট্র, যেটা আসলেই কনসার্নিং। শুধুই কি এতটুকু? 2019 সালের সেই প্রতিবেদনে শুধু এতটুকুই বলা হয়নি যে 2025 সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে, এটাও বলে দেয়া হয়েছিল যে কোন ঘটনার জের ধরে যুদ্ধটা শুরু হবে। কাশ্মীরে হামলা করবে পাকিস্তান এবং সেই হামলার প্রতিশোধ স্বরূপ পাল্টা আক্রমণ চালাবে ভারত। তবে এখন যেটা সবচেয়ে উদ্বেগের বিষয়, 12.5 কোটি লোকের প্রাণহানি, ঘটনা কি এখন সেদিকেই গড়াচ্ছে? বিবিসি বাংলার এই প্রতিবেদন দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে না পুরো ঘটনা একটা স্ক্রিপ্টেড, যেখানে একমাত্র কালপ্রিট ভারত? আমি আজকে যুক্তিসহ প্রমাণ করে দেব নিজেদের স্বার্থেই পুরো নাটকটা সাজিয়েছে ভারত। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, সাথে আছি শেখ আশিক। শুরুতে আসি 22 এপ্রিলের সেই পেহেলগাম হামলার ঘটনায়, যেখানে প্রাণ হারায় 26 জন। ভারতের দাবি ওই হামলা করে পাকিস্তানের জঙ্গি সংগঠন। আপনাদের কি বিশ্বাস হয় এই হামলা পাকিস্তান করেছিল? 2018 সালে আমি নিজে কাশ্মীর গিয়েছিলাম, পেহেলগামে যেখানে হামলা হয়েছে সেখানেও গিয়েছিলাম। সেই 18 সালেই দেখেছিলাম কাশ্মীরে কিভাবে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখে ভারতীয় সেনাবাহিনী। একটু পরপর চেক করা হয়, মোড়ে মোড়ে চেকপোস্ট। কিন্তু তখন সাধারণ মানুষকেই যেখানে এভাবে চেক করা হয়েছিল, এই আজকে 2025 সালে এসে কিভাবে এতগুলো অস্ত্রধারী লোক এসে সাধারণ মানুষকে হত্যা করলো আর ভারতীয় বাহিনী কিছুই করতে পারলো না, তাদের চোখে কিছুই পড়লো না, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? আরেকটা কথা মন দিয়ে শুনুন, পাসপোর্ট ভিসা ছাড়া এত সহজে কিভাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতে প্রবেশ করলো? যদি বলা হয় এই হামলাকারীরা পাকিস্তান থেকেই এসেছে, তাহলে নরেন্দ্র মোদীকে স্বীকার করে নিতে হবে ভারত তার বর্ডারে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ। একই সাথে কাশ্মীরে এত সৈন্য সদস্য মোতায়েন থাকার পরও তারাও যেহেতু হামলাকারীদের আটকাতে পারেনি, তাই ভারতীয় আর্মিও কোনো হামলা কিংবা যুদ্ধ পরিচালনা করার মতো সক্ষমতা রাখে না, এটা স্বীকার করে নিতেই হবে। এখানে 2টা পয়েন্ট দাঁড়িয়েছে, হয় ভারত তার দেশের বর্ডার এবং অভ্যন্তরে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাখে না,
অথবা নিজেরাই হামলার নাটক সাজিয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ক্ষতি হলো, সৈন্য সাধারণের প্রাণ গেল, কিন্তু মাঝখান দিয়ে লাভটা হলো কার জানেন? গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর। কিভাবে হলো সেটা আমি বুঝিয়ে বলছি। তার আগে একটা প্রশ্ন করি, এই ঘটনার জন্য কেন 2025 সালকেই বেছে নেওয়া হয়েছে জানেন আপনি? আগামী বছর অর্থাৎ 2026 সালে ভারতে নির্বাচন। এই নির্বাচনের আগে ভারতীয় হিন্দুদের ভোট বাগিয়ে নেয়ার জন্য যত ধরনের নিকৃষ্ট কাজ করা সম্ভব তার সবই করছে নরেন্দ্র মোদী, সবই করছে তার বিজেপি আরএসএস। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট গল্প বলে ভারতীয় হিন্দুদেরকে উত্তেজিত করেছে মোদীর গদি মিডিয়া। ভয়ঙ্কর স্টেটমেন্ট দিচ্ছেন সব মোহাম্মদ ইউনূস। মোদীর দোসর রিপাবলিক বাংলা সহ বেশ কিছু ভারতীয় থার্ড ক্লাস টেলিভিশন চ্যানেল এখন পর্যন্ত গুজব ছড়িয়ে যাচ্ছে। বিএসএফ দুদিন পর পর বাংলাদেশ সীমান্তে ঝামেলা করছে, ওদিকে পাকিস্তানের সাথেও যুদ্ধে জড়াচ্ছে। এসব কিছুর টার্গেট একটাই, ভারতীয় হিন্দুদেরকে উত্তেজিত করে তোলা। কারণ ওই যে আগামী বছরের নির্বাচন, হিন্দুদেরকে উত্তেজিত করে তুলতে হবে এবং তারা যে ঘটনার উপর কেন্দ্র করে উত্তেজিত হবে সেই ঘটনার দমনে নামবে মোদীর বাহিনী এবং এ দিয়ে তারা হিন্দু ভোটারদের মন জয় করবে। ব্যাপারটা খুবই সহজ, কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গোড়া, অথর্ব এবং গোয়ার গোবিন্দ জাতি হচ্ছে ভারতীয়রা। একদিকে তারা কুসংস্কারাচ্ছন্ন, অন্যদিকে মাথার মধ্যে শুধুই গোবর ভরা। এখন যে আলোচনা সবচেয়ে বেশি জরুরি, ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক সক্ষমতা কার কতটুকু, বিশেষ সামরিক শক্তি এবং অস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারত বিশ্বে চতুর্থ শক্তিশালী সামরিক দেশ। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে, 145 দেশের মধ্যে 12তম স্থানে তারা। কিন্তু পাকিস্তানের এই অবস্থানকে একদমই ছোট করে দেখার সুযোগ নেই, আবেগ নয়, আপনাকে বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে। এটা মেনে নিতেই হবে, সৈন্য সংখ্যা, অস্ত্র কিংবা অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, পাকিস্তানও কিন্তু অত বেশি পিছিয়ে নেই। তাই সত্যিকারের যদি যুদ্ধ শুরু হয়ে যায়, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এবং এই যুদ্ধের স্থায়িত্ব কিন্তু কম হবে না, যার প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়াতে। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যা এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662টি, ভারতের 100টি। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600টি, ভারতের 264টি। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার্ড। JF-17 হলো হালকা, সব আবহাওয়ায় দিন রাতে ব্যবহারের উপযুক্ত যুদ্ধ বিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি। মূল বিষয় কি জানেন? যত গর্জে তত বর্ষে না। এই যুদ্ধে ভারত ততক্ষণ পর্যন্তই দাদাগিরি দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান চুপ ছিল। যেই না পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করলো, তখনই কিন্তু ভারত ম্যাও করতে শুরু করলো, যুদ্ধবিরতির আহ্বান জানালো। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ভারতের আসলে কুল কিনারা হারিয়ে গেছে। আপনি দেখেন, একমাত্র ইসরায়েল ছাড়া এই যুদ্ধে ভারতের পাশে কেউ ছিল না। অন্যদিকে তুরস্ক, চীন, রাশিয়া প্রত্যেকেই পাকিস্তানের পাশে। আর নরেন্দ্র মোদীর তথাকথিত বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে রীতিমতো লজ্জা বলে আখ্যা দিয়েছে এবং ভারতকে এই যুদ্ধে সমর্থন দেয়নি। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ভারত যতই দাদাগিরি দেখাক, কারো সাপোর্ট না পেয়ে ঠিকই বুঝতে পেরেছে চারিদিকের কুল কিনারা হারিয়ে গেছে। শুরুতে পাকিস্তান হয়তো অনেক কিছু সহ্য করে নিয়েছে, শুধু আক্রমণ প্রতিহত করেছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, ভারত আসলেই একটা ভীতু রাষ্ট্র। তারা ড্রোন হামলা করেছে, পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা করেছে, অনেক প্রাণহানিও ঘটেছে, কিন্তু দাদাগিরি করতে গিয়ে যুদ্ধে অংশ নিয়ে ক্ষতিটা কিন্তু তাদেরই বেশি হয়েছে। তাদের যে বড়াই ছিল রাফায়েল নিয়ে, 5 রাফায়েলের 3টা কিন্তু ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এছাড়া আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। তাদের বিমান ঘাঁটিতে হামলা করেছে,
পাকিস্তান এবং প্রতি হামলা যখন শুরু করে দিল পাকিস্তান, প্রতি আক্রমণ, তখন কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে ভারত। তো ভারত আসলে এমন একটা জাতি, আপনি যদি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেন, ভারত ঠিক তখন থেকেই পিছু হটতে শুরু করে। কিন্তু তাদেরকে যদি আপনি স্পেস দেন, আপনি যদি চুপ করে থাকেন, তখন কিন্তু ভারত একদম বাঘের মতো গর্জন করে এগিয়ে আসে। কিন্তু আপনি যখন উল্টো সিংহের মতো গর্জন করবেন, ভারত আস্তে করে বিড়ালের মতো লেজ গুটিয়ে দৌড় দিবে। তো ভারত যে কাজটা করতে চেয়েছিল সেটা সবার কাছে স্বচ্ছ হয়ে গেছে, যে এই কাশ্মীর হামলা বলি, কাশ্মীর ইস্যু বলি, সবকিছুই ছিল তাদের সাজানো নাটক। শুরুতে নিজেরা হামলা করেছে এবং সেই হামলার পরে প্রতি উত্তর বা প্রতি অ্যাটাক দেখাতে গিয়ে তারা পাকিস্তানে আবার হামলা করেছে। কিন্তু তারা এই জিনিসটা স্বীকার করে নিচ্ছে না যে তার দেশের বর্ডারের মধ্যে এত নিরাপত্তার মধ্যে কিভাবে পাকিস্তান ঢুকলো এবং ঢুকে কিভাবে আক্রমণ করে ২৬ জনকে মেরে গেল। এই উত্তর কি ভারতের কাছে আছে? হয় ভারতকে স্বীকার করে নিতে হবে যে সে তার দেশের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা এবং একসাথে বর্ডারের নিরাপত্তা দিতে ব্যর্থ, অন্যথায় ভারতীয় যে বাহিনী আছে তারা এই ধরনের হামলা প্রতিহত করতে ব্যর্থ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক। আমি হয়তো বা বোঝাতে পেরেছি এই নরেন্দ্র মোদী তার নির্বাচনে জয়ের জন্য এই নগ্ন খেলা শুরু করে দিয়েছে, এটা আপনাদের কাছেও কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে।